আসসালামু আলাইকুম 46 প্রিলিমিনারির ইংলিশ সলিউশনে সবাইকে স্বাগতম। একদমই সময় নষ্ট করব না। প্রথমে আমরা ল্যাঙ্গুয়েজ পার্টটা নিয়ে কাজ করব, পরে চলে যাব আমরা লিটারেচার পার্টে। ল্যাঙ্গুয়েজ এর ফার্স্ট যে কোয়েশ্চেনটা ছিল সেটা হচ্ছে হুইচ অফ দ্য ফলোইং ওয়ার্ডস ক্যান বি ইউজড অ্যাজ ভার্ব। এখানে মোবাইল, সুগার এবং মিডিয়া, স্যান্ড, এগুলোর মধ্যে স্যান্ড অনেকের কাছে মনে হতে পারে, মোবাইল অনেকের কাছে মনে হতে পারে, বাট বেসিক্যালি এখানে আনসারটা হচ্ছে সুগার। এবং সুগারটা কি কারণে? কোনো কিছুকে মিষ্টি করার জন্য আমরা সুগার করতে পারি, কোনো কিছুর মাধ্যমে ভরে দেওয়াকেও আমরা মাঠে বাজে সুগার হিসেবে ইউজ করতে পারি। অ্যাকর্ডিং টু দ্য কেমব্রিজ ইউনিভার্সিটি ডিকশনারি এবং অক্সফোর্ড ইউনিভার্সিটি ডিকশনারি, কোনো কিছুকে সুইটেন, সুমিষ্ট করাকে আমরা সুগার ভার্ব হিসেবে ব্যবহার করতে পারি। তো সেই পার্সপেক্টিভ থেকে সুগারটা হচ্ছে আমাদের জন্য ভার্ব। সো এটা হচ্ছে এক নাম্বারটা। দুই নাম্বারটা হচ্ছে ইন হুইচ সেন্টেন্স লাইক ইজ ইউজড অ্যাজ প্রিপোজিশন। এটি অলরেডি বিসিএস একটা কোয়েশ্চেনে ছিল আগে, এবং অন্যান্য অনেকগুলো জায়গাতে লাইকের প্রিপোজিশন হিসেবে ব্যবহার এর ব্যাপারটা নিয়ে প্রশ্ন আমরা দেখতে পেয়েছি। লাইক যখন মত অর্থে ব্যবহৃত হবে তখন সাধারণত প্রিপোজিশন হিসেবে ব্যবহৃত হয়। লাইক মত অর্থে যখন ব্যবহৃত হয়, যেমন প্রথমটা হচ্ছে হি লাইকস টু ইট ফিশ। এখানে লাইকসটা পছন্দ করা অর্থে রয়েছে। আর হি লাভস লাইক হিজ ফাদার্স ডাজ। এখন হি লাভস লাইক হিজ ফাদার ডাজ, এখানে এটা একটা ক্লজ, এটা আর একটা ক্লজ, দুটো ক্লজকে মাঝখানে এটা আলটি কনজাংশনে কাজ করছে। লাইকটা এখানে প্রিপোজিশনের মতো নয় অ্যাকচুয়ালি। পরেরটা হচ্ছে হি ক্লাইম্ব দ্য ট্রি লাইক আ ক্যাট। এই মতো আমরা বলেছিলাম মতো অর্থে, এখানে অ্যাকচুয়ালি এটি হচ্ছে প্রিপোজিশনের মতো ব্যবহৃত হচ্ছে। সো আলটিমেটলি আমরা দেখতে পেলাম। আর লাইক মাইন্ডেড পিপলটা হচ্ছে এখানে নাউন, মাইন্ডেডটা হচ্ছে অ্যাডজেক্টিভ, আর লাইকটা হচ্ছে এই অ্যাডজেক্টিভ মডিফাই করার জন্য এটি হয়ে যাবে হচ্ছে অ্যাডভার্ব। সো আলটিমেটলি আমাদের আনসার হচ্ছে এখানে সি, যেটাকে আমরা বলছি হি ক্লাইম্বড দ্য ট্রি লাইক আ ক্যাট। আসুন, হি ডাইড ফলোইং দ্য ইনসিডেন্ট। এই ইনসিডেন্টকে ফলো করে মানে হচ্ছে ইনসিডেন্টের পরে, আফটার। এটা অলরেডি বিসিএস 39তম বিসিএস একটি কোয়েশ্চেনের মধ্যে ফলো দিয়ে আমরা এটা দেখেছি। সো এটা আমাদের জন্য খুব একটা বেশি আনকমন না। সো এই ফলোটা এখানে বেসিক্যালি হচ্ছে আমাদের জন্য প্রিপোজিশন হিসেবে ব্যবহৃত হয়েছে। অলরেডি 43rd বিসিএস 39th বিসিএস আমরা অলরেডি একই রকম কোয়েশ্চেন পেয়েছি। সো এটি আমাদের জন্য খুব নতুন কিছু ছিল না অ্যাকচুয়ালি। যাচ্ছি পরেরটাতে। 4 নম্বর যেই প্রশ্নটি ছিল সেটি হচ্ছে রাইটিং আ ডায়েরি ইজ আ ভেরি গুড প্র্যাকটিস টু ডেভেলপ দ্য রাইটিং স্কিল। এখানে এই জায়গাটার মধ্যে রাইটিং এ ডায়েরি ইজ, এই ইজটা হচ্ছে আমাদের জন্য এখানে হচ্ছে ভার্ব, আর তার আগে পুরোটা অংশ হচ্ছে আমাদের সাবজেক্ট মানে হচ্ছে এটি নাউন, আর এটি রাইটিং আ ডায়েরি এটি পুরোটা হচ্ছে একটি ফ্রেজ। সো এটি বলার অপেক্ষা রাখে না, এটি নাউন ফ্রেজ। যদিও এবার ফ্রেজ ক্লজ নিয়ে কিছু ক্রিটিক্যাল কোয়েশ্চেন এসেছে, আমরা দেখবো সেটি। ইন্টারেস্টিং কিছু কোয়েশ্চেন ছিল। পরেরটাতে চলে যাচ্ছে fill in the blanks with the correct word. Dash he lay on the ground groaning. Dash he lay on the ground groaning. এখন এখানে উত্তরটি হচ্ছে injuring, having injured, be injured. এখন এখানে having, এখানে এই injuring মানে ইনজুরি করে, কাউকে ইনজুর করে আর কি, কাউকে আহত করে। তাও এটাই হচ্ছে এই হ্যাভিং ইনজুর্ড, কাউকে আহত করার পরে, তাও আহত করার পর অর্থে বোঝা হচ্ছে বি ইনজুর্ড হি লেড। এখন বি ইনজুর্ড এটা আসলে হয় না, এটা মানে বি ইনজুর্ড মানে হচ্ছে বি মানে হচ্ছে হওয়া, এই অর্থে এই বিটা বেসিক্যালি একটা আলাদা ক্লজ হয়ে যায়। তো সেই পার্সপেক্টিভে বি ইনজুর্ডটাও আপনার কারেক্ট আনসার নিতে পারবেন না আপনি। সো ইনজুর্ড হি লে অন দ্য গ্রাউন্ড মানে হচ্ছে সে ইনজুর্ড হয়ে হি লে অন দ্য গ্রাউন্ড গ্রাউনিং, সে গ্রাউন্ডে পড়েছিল এবং গোঙাচ্ছিল। তো সেক্ষেত্রে আপনাকে এটা একটা প্যাসিভ পার্সপেক্টিভে নিতে হবে আপনাকে, আর প্যাসিভ পার্সপেক্টিভ আপনার জন্য ইনজুর্ড হবে আনসার এখানে। আলটিমেটলি আমাদের জন্য আনসার হচ্ছে এই। এখানে অনেকগুলো উত্তরের মধ্যে দেখা যাবে যে কেউ আপনাদের সাথে মানে এখানে একমত নাও হতে পারে, বাট আলটিমেটলি দেখা যাবে যে ঘুরে ফিরে 3-4 দিন 5 দিন পর উত্তর এগুলোকেই নিতে হবে সবাই ইনশাআল্লাহ। তো আসুন, যাই হোক, আনসার হচ্ছে আমাদের এই। যাচ্ছি পরেরটাতে। এই ধরনের কিছু ক্রিটিক্যাল কোয়েশ্চেন আমরা দেখেছি ইন্টারেস্টিং ওয়েতে। আর আমাদের 46th যে আমাদের বিসিএস রিটেনের যে ইংলিশ যে ব্যাচটি রয়েছে, আমাদের থার্ড ব্যাচ চলবে। আমাদের সেকেন্ড ব্যাচ অলরেডি, দুটো ব্যাচ অলরেডি আমরা রান করছি। আমাদের যে থার্ড ব্যাচটি সেটা হচ্ছে 1st মেতে আমরা ওরিয়েন্টেশন দেবো। সো এর মধ্যে যারা আছেন আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারেন। আর রিটেনের ক্ষেত্রে লার্নিং উইথ শাহান এর সাথে তুলনীয় কোনো প্রতিষ্ঠান আমরা আসলে ওভাবে দেখি না। আমরা আসলে মানে এত চমৎকার করে আমরা আমাদের কোর্স ম্যাটেরিয়ালটাকে সাজিয়েছি, আর যে রিটেনের জন্য আমরা আমাদেরকে
অতুলনীয় করে তোলার জন্য যা যা করার দরকার আমরা সেটা করার চেষ্টা করেছি। এর মধ্যে আপনারাও যদি এর মধ্যে কোনো কিছু আমাদের জন্য অ্যাড করতে চান বা বলতে চান যে এটাকে বেটার করার জন্য যা করা যায় সেটা নিয়ে আমরা কাজ করবো ইনশাআল্লাহ, কোনো সমস্যা নেই। তো চলুন তাহলে আমরা যাই পরেরটাতে, যে প্রশ্নটি রয়েছে সেটি ফাইন্ড আউট দ্য মিনিং অফ দ্য ফলোইং ফ্রেজ। নিচের যে ফ্রেজটি আছে এই বাই অ্যান্ড লার্জ, এটির মিনিংটা কি? বাই অ্যান্ড লার্জের মিনিংটা হচ্ছে মোটের উপর সবকিছু মিলিয়ে, মোটের উপর সবকিছু মিলিয়ে বলতে গেলে তখন আমরা বলতে হবে হচ্ছে অন দ্য হোল, এটা হচ্ছে বাই অ্যান্ড লার্জ, সর্বোপরি সবকিছু মিলিয়ে, এটা যখন আমরা বাই অ্যান্ড লার্জ আমরা ব্যবহার করে থাকি এবং মিনিংটা হচ্ছে অন দ্য হোল। যাচ্ছি পরেরটাতে নাম্বার 7, চুজ দ্য বেস্ট অল্টারনেটিভ ফর দ্য আন্ডারলাইন্ড। এই নিচে এই যে আমরা এটি রয়েছে এটার অল্টারনেটিভটা মানে এটা মিনিংটা এখানে দেয়া আছে, এটা অল্টারনেটিভটা খুঁজে বের করতে হবে। হি ওয়েন্ট ব্যাক অন হিজ প্রমিস অফ ভোটিং ফর মি। ওয়েন্ট ব্যাক, এটা বেসিক্যালি ওয়েন্ট ব্যাক হিসাবে এটাকে আসলে এটা গো ব্যাক অন, এটা একটা এক্সপ্রেশন, আর বিশেষ করে ইডিওমেটিক এক্সপ্রেশন। এবং এক্সপ্রেশন মানে হচ্ছে কোনো কিছুতে মানে যেটা আপনি প্রমিসটা দিয়েছেন সেই প্রমিসটা রাখতে ব্যর্থ হলে সাধারণত আমরা এই ওয়েন্ট ব্যাক অন আমরা ব্যবহার করে থাকি বা গো ব্যাক অন ব্যবহার করে থাকি ব্যর্থ হওয়ার অর্থে। তো ফরগেট মানে ভুলে যাওয়া নয়, সে এটা যাবে না, সাপোর্ট তো হবেই না আলটিমেটলি। রিইনফোর্স মানে আরো পুনরায় জোর করে জোরে এসে এটা পুনঃস্থাপিত করা, ব্যাপারটা তা হবে না। উইথড্রটা এখানে আনসারটা হবে আলটিমেটলি। উইথড্র মানে হচ্ছে যে প্রমিস যেটা ছিল সেটাকে উঠিয়ে নিয়েছে এই অর্থে, ফেইল্ড হয়েছে উঠিয়ে নিয়েছে এই অর্থে আলটিমেটলি আপনি ওয়েন্ট ব্যাক অনটাকে আপনি নিতে হবে উত্তরটা, সেটা হচ্ছে উইথড্র। সো 7 এর পরে যাচ্ছি আমরা এইটা, লেট দ্য ক্যাট আউট অফ দ্য ব্যাগ। ওকে, ব্যাগ থেকে ক্যাটটা বেরিয়ে গেছে বা ব্যাগ থেকে ক্যাটটা বের করো এই ধরনের অর্থে মিনিংটা হয়। বাট বেসিক্যালি এটি মিনিংটা হচ্ছে কেউ কথা বলতে বলতে যদি সিক্রেট ফাঁস করে দেয় কেয়ারলেসলি, এটাকে সাধারণত আমরা বলি লেট দ্য ক্যাট আউট অফ দ্য ব্যাগ। শি লেটস দ্য ক্যাট আউট অফ দ্য ব্যাগ, মানে ব্যাগটা থেকে ক্যাটটাকে বেরোতে দিল, মানে হচ্ছে ব্যাগ বলতে বোঝাচ্ছে হচ্ছে তার প্যাট, আর ক্যাটকে বলতে বোঝানো হচ্ছে যে সিক্রেট সেটির ভিতর থেকে বের পেয়ে গেছে, এটি অর্থে এটি বোঝানোর চেষ্টা করেছে। আলটিমেটলি আনসারটা হচ্ছে রিভিল আ সিক্রেট কেয়ারলেসলি। এই যে রিভিল আ সিক্রেট কেয়ারলেসলি, আশা করছি এটা অনেকেরই হয়েছে। আবার অনেকে একটু বুদ্ধি খাটাতে গিয়ে অন্য কিছু দিয়েছেন কিনা বা সামহাও আর্থিকভাবে যদি এই ধরনের কোন একটা মিনিং এর দিকে চলে যান তাহলে যেহেতু উত্তরটা না হতে পারে, আনসারটা হচ্ছে আমাদের জন্য এখানে সি। আসলে রিভিল আ সিক্রেট কেয়ারলেসলি। নেক্সট, হি ইজ এ ম্যান টু ডিপেন্ড অন। And he's a man to depend on মানে হচ্ছে একটা মানুষ যার উপর ডিপেন্ড করা যায়। সো একটু ডিপেন্ড অন কে এটা একটু খুব ক্রিটিক্যাল একটা কোয়েশ্চেন হতে পারে অনেকের জন্য, অনেকে বুঝতে পারে না এটা, কারণ হচ্ছে প্রেপোজিশন দিয়ে শুরু হয়েছে প্রেপোজিশন দিয়ে শেষ হয়েছে, অনেকে প্রেপোজিশনাল ফ্রেজ বলে ফেলবে এটাকে, আবার পিছন দিকে আছে সো অনেকে এটাকে অ্যাডভার্বিয়াল ফ্রেজ বলে ফেলতে পারে। বাট নো, অ্যাকচুয়ালি এই লোকটা সম্বন্ধে তথ্য দিচ্ছে নাউন, এবং নাউন সম্পর্কে তথ্য দেওয়ার কারণে আলটিমেটলি নাউন সম্পর্কে তথ্য দিলে যে কোনো ফ্রেজ যদি হয় সেটি সাধারণত আমরা জানি অ্যাডজেক্টিভ ফ্রেজ এবং আনসারটা হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ। এগুলো আলটিমেটলি অনেকেই বুঝতে পারছেন তো, প্রথম দেখা যায় 2-1 দিন এটা নিয়ে অনেক মারামারি কাটাকাটি হবে, পরবর্তীতে আলটিমেটলি এগুলোই উত্তর হবে, পরবর্তীতে দেখবেন 2-1 দিন পরে এটা উত্তরটা আপনারা আশা করছি ভালো করে মিলিয়ে নিলে পেয়ে যাবেন। সো আসুন নাম্বার 10, হি ইজ আ ড্রিম দ্যাট হি উইল বি আ বিসিএস ক্যাডার ফাইনালি কেম ট্রু। আগে থেকে বলে রাখি এটি আসলে এটা নিয়ে মারামারি হবে আগে পরে, এটা অনেকেই এটাকে আনসার দেবে হচ্ছে এই দেখতে পাচ্ছেন এটা একটা নাউনের পরে আছে, সো অনেকে বলবে এটাকে অ্যাডজেক্টিভ ফ্রেজ, অ্যাডজেক্টিভ ক্লজ অ্যাকচুয়ালি, বাট বেসিক্যালি ইট ইজ অ্যাডজেক্টিভ ক্লজ নয়, এটি হবে অফকোর্স খুব ইন্টারেস্টিং, আপনারা অনেক অবাক হয়ে যাবেন। এটি হচ্ছে নাউন ক্লজ। নাউন ক্লজ মানে হচ্ছে যদি কোনো নাউনের পরে কোনো একটি ক্লজ থাকে যেটি আলটিমেটলি ওই নাউনকে পরিপূর্ণভাবে আপনার মিনিং দিয়ে থাকে। এই ড্রিমটা হিজ ড্রিমটা কি, দ্যাট হি উইল বি বিসিএস ক্যাডার, এটা সে বিসিএস ক্যাডারটা হবে, এটাই হচ্ছে তার ড্রিমটা। কোন একটি নাউনকে যদি পরবর্তী ক্লজটি পরিপূর্ণভাবে রিপ্রেজেন্ট করে তাহলে সেটাও নাউন ক্লজ, দ্যাটস ইট, সিম্পল। সো এটাকে পরিপূর্ণভাবে রিপ্রেজেন্ট করছে এটা কি নাউনের তথ্য নয়, বরং এটা যা এটাও তা, সো আলটিমেটলি এটি সেম জিনিস নাউন ক্লজ হিসেবে যাবে। এবং এটি পরবর্তীতে অনেকে এটা নিয়ে হয়তো একমত হবেন না আমার সঙ্গে, বাট আলটিমেটলি এটাই হবে উত্তর, ঘুরে ফিরে কয়েকদিন পরে আপনার উত্তরটা পাবেন। চলে আসুন পরেরটাতে, নাম্বার 11, which of the following is the correct simple sentence? নিচের কোনটি সিম্পল সেন্টেন্স? সিম্পল সেন্টেন্স মানে হচ্ছে আমরা জানি সেখানে ভার্ব থাকবে অ্যাক্টিভ, ফাইন ভার্ব থাকবে অ্যাক্টিভ। লক্ষ্য করে দেখো, all that glitters, a glitters is not equal, দুটো ভার্ব। all is well that ends well, আরেকটা ভার্ব, দুটো ভার্ব হয়ে গেছে, হবে না। do or die আলাদা দুটো ভার্ব, হবে না। সো আলটিমেটলি এখানে এটা হচ্ছে একটা মাত্র ভার্ব, আর এটি হচ্ছে নন ফাইনাইট ভার্ব। আলটিমেটলি আমাদের উত্তরটা হচ্ছে এটি, I saw an old man walking past me. Okay, so আশা করি আমাদের হয়েছে।
আরেকবার বলে রাখা আমাদের সাথে যারা মানে একদম রাইটিং নিয়ে যাদের সমস্যা, রাইটিং এর সমস্যা বলতে বোঝাচ্ছে হচ্ছে যারা ফ্রি হ্যান্ড রাইটিং একদমই খুব ঝামেলা আছে, নতুন করে কোনো ব্যাচ আপাতত 1 মাসের মধ্যে আমরা অফার করবো না, কিন্তু আমাদের 9th ব্যাচ রানিং আছে। আপনারা যারা ফ্রি হ্যান্ড রাইটিং নিয়ে একদমই খুব ঝামেলা আছেন তারা ইচ্ছা করলে আমাদের সঙ্গে 9 ব্যাচ যুক্ত হতে পারেন। এবং ফ্রি হ্যান্ড রাইটিং এর ক্ষেত্রে অ্যাকচুয়ালি আমাদের যে কোর্স ম্যাটেরিয়াল এবং আমাদের যে সার্ভিস সেটা কেমন একটু দেখার জন্য আমাদের কিছু ভিডিও আছে, ভিডিওগুলো একটু দেখে নিলে বুঝতে পারবেন। আমরা এই জায়গায় আমরা এমন একটা অবস্থান ধরে রাখার চেষ্টা করেছি যাতে করে আমাদের সঙ্গে কোনো কম্পিটিশন আসতে না পারে, এবং সেভাবেই আমরা মোটামুটি সার্ভিসটা দেওয়ার চেষ্টা করি। এবং শুধু তাই নয়, আপনারা আপনাদের পেপারস গুলো আমাদেরকে দিয়ে চেক করার জন্য বিশাল বড় একটা ফ্যাসিলিটি আপনারা পাবেন, সেটা যখন আমাদের সঙ্গে যুক্ত হবে তখন আপনারা দেখতে পাবেন ইনশাআল্লাহ। চলুন পরেরটা যাই। 12. Which is the correct complex form of sentence? Complex form. Correct complex form কোনটি? So a corrupt man cannot win the respect of others. A corrupt man respect নিতে পারে না অন্য কারো। তো উত্তরটা আমি এতগুলো আমি না পড়ে আমি জাস্ট ইয়েতে চলে যাই। আনসারটা হচ্ছে a man who is corrupt cannot win the respect of others. যে মানুষটি করাপ্ট সে অন্য কারো রেসপেক্ট আদায় করতে পারে না। এ ম্যান হু, এই যে হু ইজ করাপ্ট, এটা হচ্ছে আমাদের একটা ক্লজ, আর এ ম্যান ক্যানট উইন দ্য রেসপেক্ট অফ আদার্স আরেকটা ক্লজ, দুটো ক্লজ। আর একটা এর মধ্যে একটি ক্লজ মার্কার দিয়ে যুক্ত হয়েছে, এটি সি এম দিয়ে যুক্ত হয়েছে, এবং মিনিংটা হুবহু যা এটা তা। সো আলটিমেটলি এখানে উত্তর না হওয়ার কোনো কারণ নেই, উত্তরটি হচ্ছে আমাদের সি। আশা করছি এটা মিলেছে এবং অনেকের হয়েছে, আশা করছি কোনো সমস্যা হওয়ার কথা না এটাতে। যাচ্ছে বড়টাতে এটা একটু বড়, আমাকে হয়তো দেখা নাও যেতে পারে, অসুবিধা নেই, আমি দেখা যাওয়ার গুরুত্বপূর্ণ না। এটি ফাইন্ড আউট দ্য কারেক্ট পজিটিভ ফর্ম অফ সেন্টেন্স, এটি পজিটিভ ফর্মে একটা সেন্টেন্স আমরা খুঁজে বের করার চেষ্টা করবো এখানে। এবং প্রশ্নটি হচ্ছে হু এলস ইজ দ্য বেটার প্লেয়ার দেন জামান ইন দ্য টিম। একটু লক্ষ্য করে দেখেন এখানে একটা ঝামেলা হবে পরবর্তীতে, দেখেন বিশেষ করে একজন একটা বলবে হু এলস, আর কে আছে, আর কে আছে, হু এলস ইজ দ্য, এই যে ইজ দ্য বেটার প্লেয়ার দেন জামান ইন দ্য টিম, টিমে জামানের চেয়ে আর কে ভালো প্লেয়ার আছে, এখানে একজনকে মিন করেছে। এই ব্যাপারটাকে মাথায় রাখতে হবে, এবং মাথায় রেখে আপনি যদি দেখবেন উত্তরটা হচ্ছে আমাদের আসলে উত্তরটা হচ্ছে এই, ইজ দেয়ার এনি আদার প্লেয়ার ইন দিস টিম হু ইজ অ্যাজ গুড অ্যাজ জামান। টিমে কি এমন কোন প্লেয়ার আছে যে জামানের মতোই ভালো খেলে? ঠিক আছে, জামানের মতোই ভালো খেলে, বেটার জামানের মতো খেলতে হবে, জামানের মতো খেললে তো বেটার হবে, আলটিমেটলি কম্পেয়ার আসবে যার সঙ্গে। সো পজিটিভ অ্যাজ গুড অ্যাজ আলটিমেটলি আমরা জানলাম, আর এখানে আনসারটা হচ্ছে তো যেটা দেখতে পাচ্ছি ইজ দেয়ার এনি আদার প্লেয়ার। সো আমাদের উত্তরটা হচ্ছে এ। আশা করছি পেয়ে গেছেন। যাচ্ছে পরেরটাতে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। আমরা কারেক্ট ওয়ার্ড দিয়ে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বের করার চেষ্টা করব। দ্য সাবমেরিন ডিপড টু অ্যাভয়েড ড্যাশ বাই দ্য এনিমি প্লেন। সাবমেরিন ডিপ করেছে, ডুব দিয়েছে, টু অ্যাভয়েড ড্যাশ বাই দ্য এনিমি প্লেন, এনিমি প্লেন এর দ্বারা দেখা না যাওয়ার জন্য। কে দেখবে? এনিমি প্লেন দ্বারা দেখবে, এনিমি প্লেন দ্বারা দেখা না যাওয়া, তার মানে হচ্ছে দেখবে এনিমি প্লেন। সো সাবমেরিন এখানে সাবজেক্ট নয়, সাবমেরিন এখানে সাবজেক্ট, কিন্তু এখানে আলটিমেটলি এনিমি প্লেন দ্বারা দেখা যেন না যায়, তার মানে হচ্ছে এটি প্যাসিভ মানে ফিচারে এটি আসবে। তো কেন হবে তাহলে সেটা আমরা আলটিমেটলি আনসার হবে এটা হচ্ছে বিং সিন। বুঝতে পেরেছে? কারণ এনিমি প্লেন দ্বারা, এই যে অলরেডি দ্বারার ব্যাপারটা তো আপনারা তো বুঝতেই পারছেন, এনিমি প্লেন দ্বারা দেখা না মানে এটাকে প্যাসিভে কিভাবে বলা যায় যাতে করে দেখা না হয় আর কি, সেই পার্সপেক্টিভে আপনি এটাকে চিন্তা করলে বুঝতে পারবেন। সাবমেরিন ডিপড টু অ্যাভয়েড বিং সিন, দেখা না যাওয়ার, কার দ্বারা? এনিমি প্লেন দ্বারা দেখা না যাওয়া। এই যে প্যাসিভে আসার জন্য বিং সিনটা লাগবে আপনার এখানে। আমরা জানি প্যাসিভের জন্য আমাদের একটা পার্সপেক্টিভ লাগে, সেটি হচ্ছে বি প্লাস V3, মানে বি বা বিভাব, মানে যেটাকে আমরা বলছি বিভাব প্লাস V3 লাগে। তো সেই পার্সপেক্টিভ যদি ফলো করেন এই সিনটা হচ্ছে বি আর বিটা হচ্ছে এই বিংটা। ঠিক আছে, সো আশা করছি আমরা এটা বুঝতে পারছি। এখানে একটাই উত্তর হচ্ছে এখানে বিং সিন, মানে প্যাসিভের মতো করে, সেটি হচ্ছে আমাদের বিং সিন। আশা করছি পেরেছেন এটা। তবে এটা একটু ক্রিটিক্যাল কোয়েশ্চেন ছিল, আমার কাছে মনে হয়েছে ইংলিশের এই কোয়েশ্চেনগুলো আপনাদের অনেককে ভোগাবে, যারা গ্রামার একটু কম ভালো বোঝেন তার জন্য এই জিনিসটাগুলো ক্রিটিক্যাল হবে। আসুন 15. In fear of dash he escaped elsewhere. In fear of dash he escaped elsewhere. In fear of অ্যারেস্ট করার জন্য না, অ্যারেস্ট হওয়ার ভয়, অ্যারেস্ট হবার ভয়, বিং অ্যারেস্টেড। ইন ফিয়ার অফ বিং, এই প্রিপোজিশন আছে, তারপরে জন্য আইএনজি লাগবে, বিং অ্যারেস্টেড, অ্যারেস্ট হওয়ার ভয়, হওয়ার ভয়, নিজে করবে না, হওয়ার ভয়। সো আনসার হচ্ছে আমাদের সি। ইন ফিয়ার অফ বিং অ্যারেস্টেড হি এসকেপড এলসওয়্যার।
আশা করছি আমরা বুঝতে পারছি 15 এর পরে যাচ্ছে 16 এ I didn't follow who passed by me it dash সজীব I didn't follow who passed by me মানে হচ্ছে পাস বাই মানে হচ্ছে আমাকে একটু অতিক্রম করে আমি দেখিনি আমি আসলে ফলো করিনি কে আমাকে অতিক্রম করে গেছে ইট ড্যাশ সজীব এটা হতে পারে সজীব মানে হচ্ছে এই হতে পারার জন্য হচ্ছে ইট ওয়ার এটা অনশিওর হয়ে বলা মাস্ট বি আরো অনশিওর হয়ে বলা মাইট বি হতে পারে ওয়াজ একই কথা অবস্থা আলটিমেটলি হতে পারার অর্থে আলটিমেটলি মাইট বি লাগবে সম্ভাবনা কম অর্থে হতে পারে হতেও পারে যেহেতু আমি দেখিনি যে আমি অলরেডি বলছি আমি ডিডন্ট ফলো সেক্ষেত্রে আমার জন্য সম্ভাবনাটা কম সো আলটিমেটলি আনসারটা হচ্ছে মাইট বি ইট মাইট বি সরি এখানেও দেখা যাবে অনেকে উল্টাপাল্টা উত্তর দেবে বাট আলটিমেটলি মাইট বি হবে উত্তর ঘুরে ফিরে আলটিমেটলি 3-4 দিন পরে এগুলো শিওর আপনারা নিজেরাই পেয়ে যাবেন ইনশাআল্লাহ 16 গেল আমাদের জন্য আর আরেকবার মনে করিয়ে দেওয়ার জন্য ছোট করে বলি সেটা হচ্ছে ফার্স্ট মেতে আমাদের থার্ড ব্যাচ বিসিএস আমাদের রিটেন ইংলিশের যে থার্ড ব্যাচটি আছে সেটি আমরা ওপেন করতে যাচ্ছি ওরিয়েন্টেশন যেটি আছে সেটাতে তো থাকবেনই আপনারা আর অলরেডি আমাদের তো ব্যাকগ্রাউন্ডেও অনেক আপনারা জানেন যে আমাদের অনেক বিসিএস ক্যাডারও আমাদের এখান থেকে রিটেনে পাস করে 43rd 41st অনেক ক্যাডার আমাদের এখান থেকে পাস করে গেছেন বিশেষ করে ইংলিশ যে সার্ভিসটা আছে সেটি নিয়ে ইংলিশের রিটেনের যে স্পেশাল সার্ভিসটা আমাদের আছে এক্সক্লুসিভ সেটি নিয়ে গিয়েছে সো আশা করছি আমরা এবারও আপনাদের সঙ্গে সেই সার্ভিসটা দিতে পারবো এবং যেহেতু 200 মার্কস এই জায়গা নিয়ে আসলে হেলাফেলা করার কোনো সুযোগ আসলে নেই so be serious and be with us আসুন পরেরটা যাচ্ছি নাম্বার 17 Samin is my colleague I dash him for 10 years Samin is my colleague I dash him for 10 years এখন হলো সামিন আমার কলিগ আমি তাকে 10 বছর ধরে চিনি for 10 years 10 বছর আমি তাকে জানি এখন এই 10 বছর ধরে আমি জানি and no I have been knowing হওয়ার কথা ছিল কিন্তু আনফরচুনেটলি নো এর সঙ্গে আইএনজি হয় না কন্টিনিউয়াস টেন্সে এই কারণে আপনি এটা ইউজ করতে পারবেন না যে সকল ভার্ব আইএনজি হয় না সেগুলোকে ওই একই টেন্সের পারফেক্ট টেন্স ইউজ করতে হয় মানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হওয়ার কথা কিন্তু কন্টিনিউয়াস যেহেতু হচ্ছে না প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ করবেন মানে আই হ্যাভ নোন এটা হবে আমাদের জন্য আনসার যেগুলো আইএনজি হয় না সে সকল ভার্ব যদি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বা কন্টিনিউয়াস টেন্স যে কোনো কন্টিনিউয়াস টেন্স হতে গেলে সেটিরই কন্টিনিউয়াস টেন্স না হয়ে ওটার প্রেজেন্ট বা ওটার যে বেস ফর্মটা সেই বেস যে টেন্সটা সেই টেন্সটা আপনাকে ইউজ করতে হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স না হয় আমাদের হবে এখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স সো আই হ্যাভ নোন আশা করছি এটি অনেকেই ঝামেলা করার কথা আশা করি পেরেছেন আল্লাহ ভরসা যে 18 the snow swells dash the valley এটা আরেকটা খুবই ক্রিটিক্যাল একটা আনসার হবে অনেকে এটাকে আপ বলে ফেলবে আপ হবে না অ্যাকচুয়ালি ভ্যালিটা হচ্ছে দুই পাহাড়ের মধ্যবর্তী স্থান তো নরমালি এটাতে ওভার হওয়ার উত্তরটা বেটার হতো তো ওভার হলে ওভার অনেকগুলো জায়গায় রেফারেন্স আছে ওভারের রেফারেন্স আছে কিন্তু ওভার এখানে উত্তরেই নেই এবং এটা স্নো ডাউনও হবে না স্নো ইনও হবে না এটা হচ্ছে বেসিক্যালি ভ্যালিতে আপনাদের এটার রেফারেন্সটা হচ্ছে অক্সফোর্ড ইনফ্লুয়েন্স ডিকশনারিতে হচ্ছে যে যদি আপনার ভ্যালিতে আপনার প্রবাহমান কোনো কিছু বলতে আপনি ওরা নদী ইউজ করার ক্ষেত্রে তারা থ্রু ইউজ করেছে স্নোর ক্ষেত্রে তারা অ্যাকচুয়ালি ওভার ইউজ করেছে কিন্তু যদি কোনো ভ্যালির ভিতর দিকে যাচ্ছে বা স্নোটা আস্তে আস্তে এভাবে চলে যাচ্ছে সেক্ষেত্রে আপনাকে ওই যেভাবে নদীর সাথে ব্যবহার করা হয়েছে থ্রু তাহলে থ্রুটাই ব্যবহার করতে হবে এটা ছাড়া কোনো কিছুই করার থাকবে না আলটিমেটলি আমরা এই থ্রুটাই ব্যবহার করব কারণ হচ্ছে এই থ্রুটার রেফারেন্সটা আমরা পেয়েছি অন্যগুলো আসলে এভাবে আমরা পাইনি সোয়েল মানে হচ্ছে পেঁচিয়ে এভাবে আস্তে আস্তে একটু ঘুরে চলে যাওয়াটাকে সোয়েল বলবো আমরা সেক্ষেত্রে আমাদের থ্রু দিতে হবে আনসারটা আচ্ছা যাক আপনারা যদি একটু অক্সফোর্ড ইউনিভার্সিটি ডিকশনারি এবং ক্যামব্রিজ ইউনিভার্সিটি ডিকশনারি দুটো ডিকশনারি আরেকটা কলেজ ডিকশনারি তিনটা ডিকশনারি যদি একসাথে যদি আপনি একটু দেখেন তাহলে সেক্ষেত্রে আপনারা রেফারেন্সটা ভাবে পাবেন ডিরেক্ট রেফারেন্স নেই কিন্তু আপনি এটার পাশাপাশি রেফারেন্স দেখে আপনি উত্তরটা এটা খুঁজে পেতে সমস্যা হবে না যাচ্ছে পড়াটা নাম্বার 19 there is a coffee shop dash the street there is a coffee shop dash the street এটা হচ্ছে স্ট্রিটের ওপাশে তো at the street হয় না বেসিক্যালি on the street হয় না before the street হয় না there is a coffee shop across the street স্ট্রিটের ওপাশে স্ট্রিটের পাশে স্ট্রিটের ওপাশে যদি আপনি ইউজ করতে চান তাহলে সেক্ষেত্রে আপনাকে ইউজ করার জন্য আপনাকে অ্যাক্রস দ্য স্ট্রিট ইউজ করতে হবে সো অ্যাক্রস দ্য স্ট্রিট আনসার হচ্ছে আমাদের জন্য অ্যাক্রস দ্য স্ট্রিট চলো যাচ্ছে পরেরটা নাম্বার 20 আইডেন্টিফাই দ্য কারেক্ট সেন্টেন্স যেটা কোনটি কারেক্ট সেন্টেন্স আসবে অনেক বড় আমরা এই জন্য সময় নষ্ট না করে আমরা ডিরেক্ট এতে চলে যাই হি হ্যাজ টোল্ড মি যেহেতু হ্যাজ টোল্ড মি আছে he has told me আমাকে বলেছে এই প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে আর এপাশে ওখানে কোনো টেন্স পরিবর্তন হবে না he has told me that he will go but I will stay in Dhaka
এখানে টেন্স পরবর্তী অংশগুলো পরিবর্তন হবে না, এখানে পরিবর্তন হয়েছে, হওয়ার দরকার ছিল না, এই জন্য এগুলো হবে না। আর এটার মধ্যে হি হ্যাজ সেড টু মি, এই সেড টু মি হবে না, আলটিমেটলি আনসার হচ্ছে এটা। সো আমাদের আনসার হচ্ছে এখানে বি, মানে হি হ্যাজ টোল্ড মি, দি আনসার যেটা সেটা আশা করছি আপনারা অনেকেরই হয়েছে। 21, the room was darkened by switching off all the lights. The room was darkened, অনেকগুলো আছে, অনেকগুলো অনেক রকম ভাবে উত্তর হতে পারতো, কিন্তু উত্তরটা অ্যাকচুয়ালি হবে হচ্ছে এটি। The room was darkened, darkened, রুমটা darkened হয়েছিল কিভাবে? by switching off all the lights, switching off all the lights, switching off all the light এর মাধ্যমে by এই রুমটাকে ডার্ক করা হয়েছিল। এটা একমাত্র উত্তর, অন্যগুলো এটা ম্যাচ করবে না। ব্যাখ্যাতে যাচ্ছি না, অন্য কোনো ভিডিওতে আমরা ব্যাখ্যাতে যাব, আজকে আর ওটাতে নয়। উত্তরটা হচ্ছে এই। যাচ্ছি পরেরটাতে, নাম্বার 22, হ্যাড ইউ বিন, এখানেও আমি আর বেশি এটাকে খুব মানে ইয়েতে যাব না, আমরা উত্তরটাতে চলে যাওয়ার চেষ্টা করব। প্রথম যে উত্তরটা ছিল সেটা হ্যাড ইউ বিন দেয়ার অন টাইম, তুমি যদি এটা এখানে থাকতে অন টাইম, পারফেক্ট টাইমে, ইউ কুড হ্যাভ হ্যাড, এটা আমরা জানি যদি ইফ যে ক্লজটি রয়েছে কন্ডিশনালে, এই যুক্ত ক্লজটি যদি ফিউচার পারফেক্ট হয়, যদি পাস্ট পারফেক্ট হয়, তাহলে সেক্ষেত্রে পাস্ট মডাল পারফেক্টিভ হবে, মডালের পরে পারফেক্টিভটা হবে। সো আলটিমেটলি আমাদের আনসারটা হচ্ছে এটি। আর এটা হচ্ছে হ্যাড ইউ বিন মানে ইফ ইউ হ্যাড বিন দেয়ার, এটা তো আমরা অনেকে জানি, আশা করছি এটার ব্যাখ্যা যাচ্ছে না। If you had been there, I could have you could have had the information, আশা করছি এটাও আপনারা মোটামুটি বুঝতে পারছেন। যাচ্ছে পরেরটাতে, 23, there are trees on the both side of the road, এটির ক্ষেত্রে আমরা জানি on the both sides হয় না, on both side হয়। তো on both side বললে উত্তরটা শুধুমাত্র আমাদের জন্য একটা নিতে পারি, কিন্তু অনেকে উত্তর বলতে পারে যে এটা হতে পারতো, কিন্তু এটা হতে পারে না। there are trees on either sides, either এর পরে sides হতে পারে না, প্লুরাল হতে পারে না, নাইলে কিন্তু এই উত্তরটা হতে পারতো, কিন্তু আলটিমেটলি এটা উত্তরটা হয় না। সি এর ক্ষেত্রে এখানে কমাটা না হলেও চলতো, কমাটা তারা কেন দিয়েছে আই ডোন্ট নো, বাট উত্তরটা আলটিমেটলি এটা ছাড়া অন্যগুলোতে নেওয়ার সুযোগ নেই। আলটিমেটলি আনসারটা হচ্ছে আমাদের জন্য সি। সো there are trees, বিশেষ করে কিছু কিছু যদি আপনার কোথায় আছে অ্যাডভার্বিয়ালের পাশে কমা দেওয়া যায়, সো এটা মানে আনইউজুয়াল না, পেপার টেপার দেখলে খুবই কমন এটা ইউজেস, যেটা মূল বাক্যের পরে যদি কোনো অ্যাডভার্বিয়াল অ্যাড করতে হয় তাহলে সেক্ষেত্রে তার পাশে কমা দেওয়ার সুযোগ আছে। সো এটা কোনো প্রবলেম না। 23 এর পরে চলে যাচ্ছি আমরা, আবারও মনে করিয়ে দিচ্ছি ফার্স্ট মেতে আমাদের থার্ড ব্যাচ ওপেন হচ্ছে বিসিএস রিটেন ইংলিশে। আমাদের সঙ্গে যুক্ত হয়ে মোটামুটি আপনার ইংলিশের যে দুর্বলতাগুলো রয়েছে সেগুলো নিয়ে কাজ করার সুযোগ আপনি পাবেন। এটা ছাড়া আমাদের পেজের সঙ্গে যুক্ত থাকুন, আরো অনেকগুলো কিছু ক্লোজ অ্যাটেনশন পাবেন আপনি আমাদের যেই ক্লাসগুলো কিভাবে নিব না নিব সেগুলোর উপরে। সেটা আপনি যদি মোটামুটি আমাদের সঙ্গে থাকেন আশা করি সেগুলো আপনি বুঝতে পারবেন। যাচ্ছি আমরা পরেরটাতে, 24, দ্য অ্যান্টোনিম অফ boisterous is antonym of boisterous এর অ্যান্টোনিম খুঁজে বের করতে বলছে। boisterous এর অ্যান্টোনিম অ্যাকচুয়ালি boisterous মিনিংটা যেটা মানে একটা আড়ম্বর, এরপরে হচ্ছে আপনার আনরুলি, একটু চিল্লাফাল্লা বেশি থাকবে, চেয়ারফুল, ওখানে আনন্দ উদ্দীপনার বিষয় থাকবে, এগুলো সবগুলোই মোটামুটি এটা সিনোনিম, কিন্তু একটা মাত্র এটা হতে পারে চুপচাপ হতে পারতো হচ্ছে এটা আমাদের অ্যান্টোনিম, কিন্তু আনফরচুনেটলি এই চুপচাপের QUIET এটা উত্তর, কিন্তু এই যে কুইট দিস এটা মানে হচ্ছে কোনো কিছু ত্যাগ করা হতে, এই জন্য উত্তরটা আসলে অ্যাকচুয়ালি হবে না, এখানে কোনো উত্তরই আসলে নাই এবং কোনোটাই এখানে আমাদের উত্তর নেই। সো আপনি যদি খুঁজে বের করতে চান এখানে কোনোটাই আপনি দেবেন না। যেমন অক্সফোর্ড ইউনিভার্সিটি ডিকশনারিতে আপনার নয়েজি, এরপরে চেয়ারফুল এটা সিনোনিম হিসাবে আছে, আনরুলিও এটা টার্সিয়ারি সিনোনিম হিসাবে আছে, কিন্তু একমাত্র কোয়েট হতে পারতো আপনার আনসার, কিন্তু কোয়েটের বানানটা বলার কারণে আপনার উত্তরটা এটি হবে না। সো আনসার এখানে নেই, 24 আনসার ছাড়া এটি আপনাকে দেখতে হবে। প্লাগিয়ারিজম এটা অনেকে জানি আমরা, কারো লেখা কারো থট চুরি করে যদি আপনি নিজের বলে চালিয়ে দেন তাহলে সেক্ষেত্রে এটা আমরা বলি প্লাগিয়ারিজম। সো এটার জন্য আনসারটা খুবই সিম্পল, দ্য অ্যাক্ট অফ ইউজিং সামওয়ান এলসেস আইডিয়া অ্যাজ ওয়ানস ওন, অন্য কারো আইডিয়া নিজের বলে চালিয়ে দেওয়াকে আমরা প্লাগিয়ারিজম বলি। আশা করছি 25 পর্যন্ত আমরা বলে গেছি অলরেডি। 25 আমরা গ্রামার কোয়েশ্চেন দেখলাম, এটা খুব ইন্টারেস্টিং। আমরা কিন্তু জানি যে 20 গ্রামার কোয়েশ্চেনের কথা ছিল, 25 গ্রামার কোয়েশ্চেন দেখলাম এবার, আর বাকি আছে 10টা, সেই 10টা হচ্ছে আমাদের লিটারেচারের কোয়েশ্চেন। এবারও আমরা দেখলাম প্রিলিমিনারি তাদের যে ট্রেন্ডটা ভেঙেছে। দ্য টু সিটিজ ইন এ টেল অফ টু সিটিজ, দুইটা সিটি যে কথা বলা হয়েছে ইন এ টেল অফ টু সিটিজ এর মধ্যে আনসার কোনটা? এটা আসলে আমাদের প্রিভিয়াস কোয়েশ্চেনের মধ্যে আমরা পেয়েছিলাম, লন্ডন এন্ড প্যারিসকে নিয়ে কথা বলেছে, এটা নিয়ে কথা আর বাড়াবো না। দ্য লাইন ফ্রেন্টি দ্য নেম ইজ উইমেন অকার্স ইন, আমরা জানি এটি হচ্ছে আমাদের
হ্যামলেট তার মা সম্পর্কে এই ব্যাপারে কথা বলেছিলেন, সো এটি হচ্ছে হ্যামলেট। হু অফ দ্য ফলোয়িং কম্পাইলড অ্যান ইংলিশ ডিকশনারি, এটা একদম আমরা জানি স্যামুয়েল জনসন। সো এটা নিয়ে আসলে সময় নষ্ট ভাবে করলাম না, আমরা ডিরেক্ট উত্তরগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, কারো যদি না থাকে দেখে নিন। 29th, which of the poetry which is not a poetry form, নিচে কোনটি পোয়েট্রি ফর্ম না? সনেট, ব্যালাড, টেইল, এপিক। এগুলো এপিক পোয়েট্রি ফর্ম, ব্যালাড পোয়েট্রি ফর্ম। আমাদের সনেট এপিক শুধু টেইলটা একটু গল্প, ছোট গল্পকে টেইল বলে। সো আলটিমেটলি আমাদের আনসার হচ্ছে টেইল। আশা করছি বুঝতে পারছি, পোয়েট্রি ফর্ম না এটা। আর যাচ্ছি 30, I am a man more sinned against the sinning, এটা হচ্ছে আমাদের কিং লিয়ার নিজের সম্বন্ধে কথা বলতে গিয়ে বলছেন যে আমি সেই মানুষ যে পরিমাণ সিন করেছে তার চেয়েও বেশি সিন সে, এই কথা বলতে গিয়ে আমাদের কিং লিয়ারের এটি আটারেন্স ছিল এটি। সো কিং লিয়ারকে শেষ করার পর আমরা আবারও একটু যারা আমাদের সঙ্গে এইমাত্র যুক্ত হচ্ছেন তাদেরকে বলছি, 1st মেতে আমাদের 3rd ব্যাচ ওপেন করতে যাচ্ছি, আমাদের সঙ্গে আপনারা যুক্ত হতে পারেন যে কোনো দেরি বাদ দিয়েই। 31st, which event influenced the literature of the romantic period? আচ্ছা, রোমান্টিক পিরিয়ডের প্রত্যেকটা রাইটারকে ইনফ্লুয়েন্স করেছে আমরা জানি হচ্ছে ফ্রেঞ্চ রেভলিউশন। সো ফ্রেঞ্চ রেভলিউশন দ্বারা শুধুমাত্র পিবি শেলি ছাড়া বাকি সকল রাইটারকে আমরা ফ্রেঞ্চ রেভলিউশন দ্বারা ইনফ্লুয়েন্সড হতে দেখেছি, এবং পুরো লিটারেচার এই পুরো পার্টটাই দেখেছি আমরা ফ্রেঞ্চ রেভলিউশন দ্বারা ইনফ্লুয়েন্সড হয়েছে। সো এটা আমরা এটা নিয়ে কোনো সন্দেহ থাকার কোনো কারণ নেই। দ্য অথর অফ দ্য ফেয়ারওয়েল টু আর্মস, ইয়েস, আর্নেস্ট হেমিংওয়ে। ফেয়ারওয়েল টু আর্মস, আর্নেস্ট হেমিংওয়ে, তার যুদ্ধের যে ইয়েটা রয়েছে, তার অটোবায়োগ্রাফি টাইপের যুদ্ধের যে একটা নোবেল ছিল, খুবই বিখ্যাত, ফেয়ারওয়েল টু আর্মস, আমাদের আর্নেস্ট হেমিংওয়ে লেখা। আর হু ইজ দ্য মোস্ট ফেমাস স্যাটারিস্ট ইন ইংলিশ লিটারেচার, নিচে ইংলিশ লিটারেচারের স্যাটারিস্ট, মোস্ট ফেমাস স্যাটারিস্ট কে? জনাথন সুইফট, গালিভাস ট্রাবল, আপনারা সবাই জানেন, মুখস্থ করার কোনো কিছু নেই, অলরেডি আমরা জানি সেই আনসারটা হচ্ছে এখানেই আছে। আমাদের ব্যাচের মধ্যে লাস্ট ক্লাসে দুটো ক্লাস নিয়েছি, দুটো ক্লাস থেকে আগের প্রশ্নটা এবং জনথন সুইফট একই ক্লাস থেকে দুটো প্রশ্ন কমন পড়েছে। সো এটা খুব ইন্টারেস্টিং, লাস্ট ক্লাস নিয়েছিলাম আমাদের, সেখানে আমি জনথন সুইফট নিয়েও কথা বলেছি, আবার আর্নেস্ট হেমিংওয়েকে নিয়েও কথা বলেছি, দুটো ক্লাস, এক ক্লাস থেকে দুটো প্রশ্ন কমন পড়েছে। আচ্ছা, 34, which period is known as the golden age of English literature? নিচের কোনটি গোল্ডেন এজ অফ ইংলিশ লিটারেচার? বারবার বলেছি আমরা যে গোল্ডেন এজ অফ ইংলিশ লিরিক একটা আছে, এটা রোমান্টিক পিরিয়ড, আর এটা হচ্ছে গোল্ডেন এজ অফ ইংলিশ লিটারেচার। এই দুটোর মধ্যে মারামারি হবে, মারামারির মধ্যে জিতে যাবে হচ্ছে এটা, কারণ হচ্ছে এটা নিয়ে প্রশ্ন বেশি আছে। এটা অলরেডি বিসিএস 36 এ বিসিএস প্রশ্নটা এসেছে, আরেকটা আমরা এখন 46 এ পেয়েছি। 10 বছর পর ঘুরে ফিরে এইসব জিনিস আসার মধ্যে অস্বাভাবিকতার কোনো কারণ নাই। আসুন 34 এবং লাস্ট যে ইংলিশ পার্টটা নিয়ে আমরা ইংলিশ প্রশ্ন নিয়ে কথা বলবো, সেটি হচ্ছে which novel is written by an Indian novelist? এখানে আসলে রিটার্ন অফ দ্য নেটিভ আপনারা জানেন, where things fall apart in Achieved, Heart of Darkness, এগুলো সবগুলোই কম বেশি আমরা আমাদের খুব কমন, কিন্তু দ্য মিনিস্ট্রি অফ আটমোস্ট হ্যাপিনেস এটি হচ্ছে অরুন্ধতী রায়ের একটা আমাদের নোভেল, এটা অনেকেরই জানা আছে। তার গড অফ স্মল থিংস এর পরে দ্য মিনিস্ট্রি অফ আটমোস্ট হ্যাপিনেস, এটি আমরা উনি অবশ্য এখন বিভিন্ন বিশেষ করে ওয়াশিংটন পোস্টে তার বিভিন্ন লেখা ছাপা হয়, তার পাশাপাশি এখন লিখে করে যাচ্ছেন। তার এটা হচ্ছে আরেকটা তার মাস্টারপিস, সেটা হচ্ছে দ্য মিনিস্ট্রি অফ আটমোস্ট হ্যাপিনেস। উনি আবার একটু প্যারাসাইকোলজিক্যাল জিনিসগুলো নিয়ে লিখতে পছন্দ করেন, সো এটাও সেই টাইপেরই একটা লেখা। আমাদের ইন্ডিয়ান নোভেলিস্ট অরুন্ধতী রায়ের কথা বলছিলাম, এবং এটা তারই লেখা, এবং এটাই ইন্ডিয়ান রাইটার। সো আলটিমেট আনসার হচ্ছে আমাদের মিনিস্ট্রি অফ আটমোস্ট হ্যাপিনেস। এবং অরুন্ধতী রায়ের এই আজকে লেখার শেষের মাধ্যমে আমরা 35টি আমরা কোয়েশ্চেন সলিউশন করলাম। আমরা আশা করছি পরীক্ষা ভালো হয়েছে আপনাদের, যারা যে অবস্থায় হয়েছে তাদের জন্য শুধু একটা কথা বলে রাখি, যদি মনে করে থাকেন যে কাটমার্কসের যে হাঙ্গামাটা রয়েছে, এখন বড় একটা কাটমার্কের হাঙ্গামা থাকবে, আপনি অন্য কোনো সাবজেক্টের ব্যাপারে আমি জানি না, বাট আপনি যদি এখন যে সময়টা আছে এই সময়টা যদি কাজে লাগিয়ে যদি আপনি অ্যাডভান্স রিটেনের যে ইংলিশ পার্টটা যদি আপনি করে ফেলেন, বিশেষ করে অনেক স্মার্ট ছেলে মেয়ে আছে যারা আগে থেকে এই ইংলিশ পার্টটা নিয়ে কাজ করে ফেলে, বিশেষ করে এবার না হলেও পরের বারের জন্য যাতে করে আপনি আবার সময় নিয়ে আবার প্রস্তুতি নিতে না হয়, সেটির জন্য হলেও আপনাকে এবার আগে ভাগে করে ফেলা উচিত। এবং আশা করছি এই আমাদের যে পরবর্তী যে ইয়াটি রয়েছে, আমাদের থার্ড যে ব্যাচটি ওপেন হতে যাচ্ছে 1st মেতে, আমাদের এই 1st মেতে আপনাদের থার্ড ব্যাচ যেটি রয়েছে সেটিতে আপনারা সবাইকে আমরা পাবো। এতক্ষণ ধরে আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। Stay connected, stay learned. Best of luck. Thank you.